আসসালামু আলাইকুম। প্রত্যেকেই আমরা ব্যক্তি জীবনে কোনো না কোনো কারেন্সি ব্যবহার করে থাকি। পৃথিবীতে বর্তমানে প্রায় ১৮০ দেশের রাষ্ট্রীয় মুদ্রা রয়েছে। যেমন বাংলাদেশের জন্য রয়েছে টাকা, ইন্ডিয়ান রয়েছে রুপি, জাপান রয়েছে ইয়েন। কিন্তু আপনি যে দেশের মুদ্রা ব্যবহার করেন না কেন, তার মধ্যে লুকিয়ে রয়েছে একটি অদৃশ্য শক্তি। যেই শক্তি আজকে গোটা অর্থনীতি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সেই শক্তি হচ্ছে ইউএসএ মার্কিন ডলার। তো শুরু করা যাক। লেটস গো। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে নিজস্ব রাষ্ট্রীয় মুদ্রা হিসাবে টাকাকে বাজারে ছাড়েন, যার মূল ভিত্তি ছিল গোল্ড এবং সিলভার। ঠিক তেমনি ১৭৯২ সালে ইউএসএ কয়েন অ্যাক্ট নামে বাজারে ডলারকে ছাড়েন, যার মূল ভিত্তি ছিল গোল্ড এবং সিলভার। পৃথিবীতে তখন বিশ্ব বাণিজ্য একটি দেশের সাথে অন্য একটি দেশে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য গোল্ড এবং সিলভারকে ব্যবহার করতে থাকতেন। তারপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ সাল থেকে ১৯২৮ সাল। দুটি জোটের মধ্যে অ্যালায়েন্স পাওয়ার, অন্য রয়েছে সেন্ট্রাল পাওয়ার। অ্যালায়েন্স পাওয়ার ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জাপান কে ইউএসএ অস্ত্র, সামরিক বাহিনী থেকে সহযোগিতা করতেন, বিনিময়ে তাদের থেকে গোল্ড সংগ্রহ করতেন। এবং নামমাত্র প্রথম বিশ্বযুদ্ধে ইউএসএ অংশগ্রহণ করেন। সেন্ট্রাল পাওয়ার জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য বর্তমানে তুরস্ক পরাজিত হয়। এই পরাজিত বাসায় চুক্তির ফলে জার্মান ১৩২ মিলিয়ন গোল্ড ইউএসকে দিতে বাধ্য থাকবে এবং পৃথিবীতে প্রায় ১/৩ স্বর্ণ ইউএস এর হাতে মজুদ বা সংরক্ষিত হয়ে যায়। তখনও বিশ্ব বাণিজ্য একটি দেশের সাথে অন্য একটি দেশের বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড গোল্ডের উপর নির্ভর। তারপরে শুরু হয় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইউএসএ পূর্বের মতন আচরণ করেন, তারা অস্ত্রর বিনিময়ে গোল্ড সংগ্রহ করে থাকেন এবং নামমাত্র অংশগ্রহণ করেন যুদ্ধে। ফলাফল হিসাবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে গোটা অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। পৃথিবীতে সিংহভাগের গোল্ড মজুদ হয়ে পড়েন ইউএস এর হাতে। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা একটি মন্দা দেখা যায়। এই মন্দা বা দুর্বলতা নিরসনের জন্য ১৯৪৪ সালে ৪৪টি নেশন নিয়ে ব্রিটেনস ওলস এগ্রিমেন্ট একটি প্রস্তাব ইউএসএ প্রদান করে। তারা প্রস্তাব করেন তারা দুটি প্রতিষ্ঠান দাঁড় করাবেন, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক, যার মূল ভিত্তি থাকবে ডলার প্রিন্ট করা এবং ডলার সামঞ্জস্য থাকবে গোল্ডের উপর নির্ভর। অর্থাৎ এক ওয়ান্স স্বর্ণের বিনিময়ে তারা $৩৫ উৎপাদন করবেন, অথবা 0.81 গ্রাম স্বর্ণের বিনিময়ে $১ উৎপাদন করবেন, আর সেই ডলার গোল্ডের বিনিময়ে তাদের থেকে নিতে পারবেন এবং সেই ডলারটা বিশ্ব বাণিজ্যের মধ্যে কি ব্যবহার করতে পারবেন। যেহেতু পৃথিবীতে প্রায় সিংহভাগ গোল্ড ইউএস এর হাতে মজুদ, সুতরাং ব্রিটেন এই প্রস্তাবে সর্বপ্রথম রাজি হয়ে যায়। তার দেখা থেকে ৪৪টি দেশ এই এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। তখন থেকে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গোল্ডের বিপরীতে ডলার ব্যবহারটা শুরু হয়ে যান। তখন বিশ্ব বাণিজ্য স্মুথলি চলতে থাকেন। বিভিন্ন দেশ তাদের গোল্ড ইউএসকে প্রদান করেন, বিনিময়ে ইউএসএ তাদেরকে ডলার প্রদান করে থাকেন। এই ডলার দিয়ে তারা ইন্টারন্যাশনাল বাণিজ্য করতে থাকেন বিষয়টা স্মুথলি। কিন্তু সমস্যাটা ইউএসএ যখন এই চুক্তিটা ভঙ্গ করে তারা বেশি করে প্রিন্ট দিতে থাকে এবং এই লোভে যে বিভিন্ন দেশ থেকে বেশি করে গোল্ড তারা সংগ্রহ করবে, যেহেতু তাদের বেশি কিছু প্রয়োজন হয় না, কালি, কাগজ, প্রিন্টার মেশিন, জাস্ট এই তিনটার বিনিময়ে তারা বিভিন্ন দেশে সাপ্লাই দিয়ে তারা গোল্ড সংগ্রহ করতে পারবে। এই বিষয়টা বুঝে যান সর্বপ্রথম ফ্রান্স দেখতে থাকেন যে ইউএস যে তাদের চুক্তিটা ভঙ্গ করে বেশি করে প্রিন্ট দিচ্ছেন, যেহেতু মানে প্রিন্ট বেশি হলে ইকোনমিক্সে ভাষায় বলা হয়ে থাকে ইনফ্লেশন দেখা হবে, মুদ্রাস্ফীতি দেখা যাবে। মুদ্রাস্ফীতি দেখা দিলে ফ্রান্সের যে গোল্ড রয়েছে সেই গোল্ডের মূল্য হ্রাস পেয়ে যাবে। সুতরাং ফ্রান্স সর্বপ্রথম দাবি করে বসেন যে তারা আর ডলার ব্যবহার করবেন না, তাদের ডলার ফেরত দিতে চান, বিনিময়ে তাদের থেকে স্বর্ণগুলো ফেরত চান। ইউএস এর প্রধানমন্ত্রী রিচার্ড নিক্সন দেখেন যে ফ্রান্সের দেখা দেখি সকল দেশ এ দাবি করতে থাকেন যে তারা ডলার ফেরত দেবেন এবং বিনিময়ে তাদের গোল্ডটি নিয়ে যায়। তাহলে ইউএস এর যে সিংহভাগের মজুদ রয়েছে স্বর্ণ, এই স্বর্ণ এবং গোল্ড
সিলভার তাদের হাত থেকে চলে যাবে। ইউএস এর অর্থনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। নিসান নিক্সন এক সরাসরি টিভি চ্যানেলে এসে প্রচার করে বলেন যে এখন থেকে ইউএসএ মার্কিন ডলার গোল্ডের সাথে সামঞ্জস্য থাকবে না, এটা নির্ভর থাকবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর। অর্থাৎ ইউএসএ ডলার যদি ডিমান্ড বেশি থাকে তাহলে তারা ডিমান্ড বাড়বে, ডিমান্ড কমে গেলে মুদ্রা মূল্য কমে যাবে। স্পেসটা দেওয়ার পরে অর্থনীতি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সেই সময়টাকে বলা হয় নিক্সন শট। অর্থাৎ ইউএসএ নাগরিক তার পদত্যাগ হিসাবে আন্দোলন করে থাকেন। কিন্তু নিসান নিক্সন তার মন্ত্রী পরিষদ সদস্য নিয়ে একটি চুক্তি করেন এবং তিনি 2টা প্রজ্ঞাপন জারি করেন যে আগামী 3 মাসের মধ্যে ইউএসএ বাহিরের দেশের সাথে কোনো আমদানি রপ্তানি করতে পারবেন না, কোনো কর্মচারী বেতন বৃদ্ধি করতে পারবে না। আশ্চর্যজনক ভাবে এই 2টা স্ট্র্যাটেজি খুব কার্যকরী হিসাবে প্রভাব বিস্তার করে। নিক্সন বুঝতে পারেন যে ইউএসএ মার্কিন ডলারটা খুব শীঘ্রই অধঃপতনের দিকে চলে যাবে, তাদের ডলারের প্রতি আগ্রহ কমে ফেলেছে, কারণ তারা এখন এই চুক্তি থেকে ভঙ্গ করে বেশি করে মানি প্রিন্ট দেওয়া শুরু করেছেন। তখন রিসার্চ নিক্সন একটি বন্দি বা একটি চিন্তা বা স্ট্র্যাটেজি গ্রহণ করে থাকে। অপরদিকে আরব এবং ইসরায়েল 6 দিনের মতন যুদ্ধ সংঘটিত হয়, যে যুদ্ধে আরব কিছুটা সাময়িক এবং অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে যায়, কিন্তু আরবের গোটা অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর ছিল পেট্রোলিয়ামের উপর। রিচার্ড নিক্সন একটি পরিকল্পনা করে তিনি আরব বর্তমান সৌদিতে যান এবং তিনি একটি প্রস্তাব করেন যে আপনাদেরকে আমরা সাময়িক এবং অর্থনৈতিক দিয়ে সহযোগিতা করব, বিনিময়ে আপনি পেট্রোলিয়াম গোল্ড গ্রহণ না করে এখন থেকে ডলার গ্রহণ করে দেবেন। এই প্রস্তাব বাদশাহ ফয়সাল রাজি হয়ে যান। অর্থাৎ আপনার পেট্রোলিয়াম প্রয়োজন, পেট্রোলিয়াম আরব সাপ্লাই দিয়ে থাকে, তাহলে আপনাকে ডলার কিনতে হবে, আর ডলার কে সাপ্লাই দিয়ে থাকে? ইউএস। আর ইউএসএ ডলার আপনাকে নিতে হবে, ইউএস থেকে নিতে হবে, সুতরাং ইউএসএ ডলার ডিমান্ড বৃদ্ধি করে ফেলো। আর ডলারে এখন কনসেপ্টটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই। যেহেতু ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, ইউএসএ যত খুশি এখন প্রিন্ট দিতে পারবে, কালি কাগজ মেশিন, তাদের এই 3টা জিনিস। আর আপনি এই ডলার তাদের থেকে কিনে নিয়ে আসবেন। আরবে দেখা দেখি মুসলিম অসংখ্য দেশ, ওমান, কুয়েত দেশ রাজি হয়ে যায়। তখন থেকে গোটা অর্থনৈতিক ব্যবস্থা এখন পর্যন্ত পেট্রো ডলার থেকে আবির্ভাব হয়েছে। এই পেট্রো ডলার উপরেই এখনো গোটা অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে, যেটাকে বলা হয় ফিয়াট কারেন্সি। ফিয়াট কারেন্সি হচ্ছে অন্তর্নিহিত অর্থ নয়, অন্তর্নিহিত ভ্যালু নয়। সেটা বুঝতে হলে আপনাকে জাস্ট একটা ফর এক্সাম্পল আপনাকে যদি একটা দলিলে কাগজ দেওয়া হয়, এটার কি আপনি এই দলিলে কাগজ দিয়ে কি কোথা থেকে একটি ফার্নিচার কিনতে পারবেন, কোথা থেকে জমা রাখতে পারবেন, কারোর সাথে কি কোনো এগ্রিমেন্টে যেতে পারবেন। জাস্ট এটা কাগজ, কিন্তু কি এর মধ্যে কি অন্তর্নিহিত অর্থ রয়েছে। কিন্তু একটা পৃষ্ঠা আপনি দিলে কেউ নেবে না, কারণ কি এর মধ্যে কি অন্তর্নিহিত অর্থ নেই। ঠিক তেমন ইউএসএ ডলার কোনো অন্তর্নিহিত অর্থ নেই, অর্থাৎ ফিয়াট কারেন্সি, যার কোনো অন্তর্নিহিত এখন বস্তু নেই, কোনো অর্থ নেই। তারপরেও এই গোটা অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করছে। পূর্বে যে বলেছিলাম যে দেশে কারেন্সি ব্যবহার করেন না কেন, ইউএসএ ডলার নির্ভরশীল, এই কথাটাই। আশা করি বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।